আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীববিজ্ঞান দ্বিতীয় পত্র ক্লাসে। আজকে আমরা আলোচনা করব জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ অধ্যায় জিনতত্ত্ব ও বিবর্তন থেকে বিবর্তন এবং বিবর্তনের মতবাদ সম্পর্কে। তাহলে এসো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা দেখব বিবর্তন বা ইভলিউশন বলতে কি বোঝায়। কোনো জীবের জনগোষ্ঠীর উত্তরাধিকারযোগ্য বৈশিষ্ট্য বংশ পরম্পরায় পরিবর্তন, সঞ্চারণ এবং অভিযোজনের প্রক্রিয়াকে বিবর্তন বলে। অর্থাৎ আমরা সহজ কথায় বলতে পারি যে কোনো একটি জীবের বৈশিষ্ট্য সেটি যদি বংশ পরম্পরায় পরিবর্তিত হয় এবং এক বংশ থেকে অন্য বংশে সঞ্চারিত হয়, তখন এই প্রক্রিয়াকে বিবর্তন বলা হয়। বিবর্তন শব্দটি এসেছে ইংরেজি শব্দ ইভলিউশন থেকে। ইভলিউশন শব্দটি ল্যাটিন শব্দ ইভলভিয়ার, যার অর্থ বিকশিত হওয়া বা ধীরে ধীরে উন্মুক্ত হওয়া, এই শব্দ থেকে উৎপত্তি হয়েছে। আমরা বিবর্তনের জনক বলবো এমপ্যাডোক্লিসকে। এমপ্যাডোক্লিসকে বিবর্তনের জনক বলা হয়। এছাড়াও ডেমোক্রিটাস, তিনি বিবর্তন সম্পর্কে ধারণা পোষণ করেন যে শরীরের যে কোনো অঙ্গ পরিবেশের সাথে অভিযোজিত হয়। অ্যারিস্টটলও ধারণা পোষণ করেছিলেন যে নিম্ন স্তরের জীব কতগুলো ধারাবাহিক নিয়মের মধ্য দিয়ে ধীরে ধীরে উন্নতির পথে অগ্রসর হয়। তেমনভাবে বিভিন্ন বিজ্ঞানীদের কাছ থেকে আমরা বিবর্তন সম্পর্কে ধারণা পেয়ে থাকি। বিবর্তন সম্পর্কে সবচেয়ে গ্রহণযোগ্য বা প্রচলিত যে ধারণাগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যা বাপটিস্ট ল্যামার্কের ল্যামার্কিজম এবং চার্লস রবার্ট ডারউইনের ডারউইনিজম। তাহলে প্রথমে আমরা ল্যামার্কিজম সম্পর্কে একটু পড়ব। বিজ্ঞানী ল্যামার্ক, তিনি একজন ফরাসি দার্শনিক ছিলেন এবং প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। তার সম্পর্কে আমরা জানব তিনি বায়োলজি শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন। তিনি প্রাণী জগৎকে মেরুদণ্ডী অমেরুদণ্ডী দুটি ভাগে বিভক্ত করেছিলেন এবং জৈব বিবর্তনবাদের প্রথম প্রবক্তা হিসেবে ল্যামার্ক সুপরিচিত। বিজ্ঞানী ল্যামার্ক বিবর্তন সম্পর্কে যে ধারণাটি প্রদান করেন সেটিকে আমরা বলি ল্যামার্কিজম এবং এটিকে বলা হয় অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার মতবাদ। তাহলে এসব দেখে নেই অর্জিত বৈশিষ্ট্যের কিভাবে উত্তরাধিকারের মাধ্যমে সঞ্চারিত হয় বা ল্যামার্কের সূত্রসমূহ কি ছিল। ল্যামার্কের সূত্রগুলো বা ল্যামার্কের মতবাদটি অত্যন্ত বিস্তৃত একটি মতবাদ ছিল। সেটিকে আলোচনার সুবিধার জন্য বিজ্ঞানী ডটসন 4টি সূত্রের মাধ্যমে সেটিকে ব্যাখ্যা করেন। প্রথম সূত্রটি ছিল বৃদ্ধি। এই সূত্রে বিজ্ঞানী ল্যামার্ক বলছেন যে প্রত্যেক জীব তার জীবনকালে অন্তঃজীবনী শক্তির প্রভাবে দেহের আকার এবং অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে চায়। দ্বিতীয় সূত্রকে আমরা বলবো পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন। এখানে দেখা যাচ্ছে যে সদা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট অভাববোধের উদ্দীপনা এবং নিরন্তর প্রচেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে। তৃতীয় সূত্র ব্যবহার ও অব্যবহার। ক্রমাগত ব্যবহারের ফলে দেহের কোনো একটি বিশেষ অঙ্গ সুগঠিত, কার্যক্ষম এবং বড় হতে পারে, আবার অব্যবহারে ক্রমশ যে কোনো অঙ্গ বিলুপ্ত হতে পারে। চতুর্থ সূত্র অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার। প্রতিটি জীবের জীবদ্দশায় অর্জিত সকল বৈশিষ্ট্য ভবিষ্যৎ বংশধরে সঞ্চারিত হয়। তাহলে এই যে ল্যামার্কের আমরা 4টি সূত্র দেখলাম, এই সূত্রগুলোর আমরা ব্যাখ্যা সম্পর্কে দেখব, তাহলে আমাদের কাছে ধারণাগুলো পরিষ্কার হবে। যেমন বিজ্ঞানী ল্যামার্ক তার প্রথম সূত্রে কি বলছেন, বৃদ্ধি সম্পর্কে বলছেন এবং তিনি বলেছেন যে জীব তার জীবনী শক্তি ব্যবহার করে কি করতে পারে, তার দেহের আকার, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে বৃদ্ধি ঘটাতে চায় বা বৃদ্ধি ঘটাতে পারে। তাহলে সাধারণত দেখা যায় প্রত্যেক জীবেরই নিজের অঙ্গ প্রত্যঙ্গ বা আকারের বৃদ্ধি ঘটানোর একটি প্রবণতা থাকে। যেমন শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপে যদি আমরা লক্ষ্য করি, যেমন হচ্ছে
পরিফেরা থেকে নিডারিয়ার প্রাণীরা একটু আকার আকৃতিতে বড় হয়, নিডারিয়া থেকে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, এভাবে আস্তে আস্তে কর্ডাটা পর্যন্ত প্রত্যেকটা প্রাণীর পর্বেই তোমরা দেখবে যে দেহের আকার আকৃতি কি হচ্ছে, বৃদ্ধি ঘটার একটা সাধারণ প্রবণতা লক্ষ্য করা যায়। অর্থাৎ নিম্ন শ্রেণীর জীব থেকে আস্তে আস্তে উচ্চ শ্রেণীর জীবের মধ্যে দেখা যায় আকার আকৃতির বৃদ্ধি ঘটছে। দ্বিতীয় সূত্রে বিজ্ঞানী ল্যামার্ক বলছেন যে পরিবেশের প্রভাব এবং জীবের সক্রিয় প্রচেষ্টা এবং আঙ্গিক পরিবর্তন। তাহলে পরিবেশ যেহেতু সদা পরিবর্তনশীল, তাহলে পরিবেশের সাথে জীব কি করতে চায়, নিজেকে মানিয়ে নিতে চায়, নিজেকে অভিযোজিত করতে চায়, এবং সেই জন্য সে কি করে, টিকে থাকার চেষ্টা করে। এই জন্য তার মধ্যে এক ধরনের অভাববোধের সৃষ্টি হয়, এক ধরনের পরিবর্তন ঘটানোর ইচ্ছা তৈরি হয়, সেটার প্রভাবে সে কি করতে পারে, তার আঙ্গিক পরিবর্তন ঘটাতে পারে। তারপর আমরা বলতে পারি, যেমন এখানে বলা হয়েছে জিরাফের কথা। পরিবেশের পরিবর্তনের ক্ষেত্রে দেখা যাচ্ছে জিরাফের স্নায়ু শক্তি তাকে হচ্ছে উৎসাহিত করছে উঁচু ডাল থেকে পাতা ছিঁড়ে খাওয়ার জন্য। আহ, এই পরের উদাহরণে আমরা এটা আরও স্পষ্টভাবে দেখব। যেমন তৃতীয় সূত্রে বিজ্ঞানী ল্যামার্ক বলেছেন ব্যবহার এবং অব্যবহারের কথা, এবং তিনি বলেছেন যে ক্রমাগত ব্যবহারের ফলে কোনো একটি অঙ্গ সুগঠিত হতে পারে এবং অব্যবহারের ফলে কোনো একটি অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। যেমন আমরা জিরাফের কথা বলতে পারি। এখানে একটি ছবির মধ্যে দেখতে পাচ্ছ তোমরা যে জিরাফের আদি পুরুষ যারা ছিল তাদের গলা এবং সামনের পা দুটি এটা কেমন ছিল, ঘোড়ার মতোই ছিল, এবং গলা এতটা লম্বা ছিল না। কিন্তু যখন এক সময় দেখা গেল যে পরিবেশে তৃণভূমির অভাব দেখা গেল, তৃণভূমির অভাব দেখা গেলে এরা হচ্ছে ঘাস বা তৃণ খুব সহজে খেতে পাচ্ছে না, তখন তারা চেষ্টা করলো যে উঁচু ডালের পাতা ছিঁড়ে খাওয়ার জন্য, এবং আস্তে আস্তে এরা উঁচু ডালের শাখা বা পাতা ছিঁড়ে খাওয়ার প্রবল ইচ্ছা বা হচ্ছে চেষ্টার মাধ্যমে এদের হচ্ছে গ্রীবাটা আস্তে আস্তে লম্বা হতে থাকে, এবং বংশানুক্রমে এই গ্রীবাটা আস্তে আস্তে আরও লম্বা হয়, এবং দেখা যাচ্ছে সেভাবে জিরাফের পূর্বপুরুষ যার গ্রীবা ছিল খাটো, এবং সেখান থেকে আস্তে আস্তে বিবর্তিত হয়ে তারা হচ্ছে লম্বা গ্রীবা বিশিষ্ট জিরাফের, আধুনিক জিরাফের উদ্ভব ঘটেছে। তেমনভাবে তোমরা আরও জানতে পারো কিছু, যেমন হচ্ছে আমরা বলতে পারি উট পাখির কথা বলতে পারি। উট পাখির পূর্বপুরুষরা আগে উঠতে পারতো, কিন্তু তাদের ডানাগুলো এরা হচ্ছে ক্রমাগত অব্যবহারের ফলে আস্তে আস্তে এই ডানাগুলো নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। তেমনভাবে মানুষের পূর্বপুরুষের একসময় লেজ ছিল, যেটি হচ্ছে ক্রমাগত অব্যবহারের ফলে আস্তে আস্তে কককিক্সে পরিণত হয়েছে। এভাবে বিজ্ঞানী ল্যামার্কের সূত্রটি ব্যাখ্যা করা যায়। তাহলে বিজ্ঞানী ল্যামার্কের চতুর্থ সূত্রে তিনি বলেছেন যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার, অর্থাৎ জীব তার আন্তরিক প্রচেষ্টার দ্বারা যে বৈশিষ্ট্যগুলোকে অর্জন করছে, এই বৈশিষ্ট্যগুলো আস্তে আস্তে দেখা যায় তার বংশধরের মধ্যে সঞ্চারিত হয়। অর্থাৎ তার বংশধর উত্তরাধিকার সূত্রে তার এই বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকে। এভাবে আমরা বিজ্ঞানী ল্যামার্কের চারটি সূত্রের ব্যাখ্যা করতে পারি। তাহলে বিবর্তন সম্পর্কে যদিও ল্যামার্কের এই মতবাদটি খুবই আলোচিত একটি মতবাদ, এই বিজ্ঞানী ল্যামার্কের এই মতবাদের অনেক সমালোচনা বা সীমাবদ্ধতাও রয়েছে। যেমন হচ্ছে সব ক্ষেত্রে এই মতবাদটি গ্রহণযোগ্য হয়নি। বিজ্ঞানীরা অনেকেই মনে করেন যে বিজ্ঞানী ল্যামার্ক যে ব্যবহার এবং অব্যবহারের কথাটি বলেছে সেটি সব ক্ষেত্রে সত্য নয়। যেমন হচ্ছে ধমনী এবং শিরা এটি ক্রমাগত ব্যবহৃত হয়, ব্যবহৃত হলেও এর আকার আকৃতি কখনো বৃদ্ধি পায় না। আবার কোনো কোনো ক্ষেত্রে এমন হয় যে ক্রমাগত ব্যবহারের ফলে সেটির আকার আকৃতি বৃদ্ধি বা সুগঠিত না হয়ে বরঞ্চ ক্ষয়প্রাপ্ত হয় এমন বা নিষ্ক্রিয় হয় এমন উদাহরণও রয়েছে। এই জন্য ওই ক্রমাগত ব্যবহারের তথ্যটি সত্য বলে গ্রহণযোগ্য হয় না। তাছাড়াও অর্জিত গুণের বংশানুক্রম এটিও সমর্থনযোগ্য নয়। যেমন কোনো একটি কুকুরের যদি লেজ কেটে দেওয়া হয়, তাহলে সে এই কাটা লেজের বৈশিষ্ট্য তার মধ্যে থাকে, এই বৈশিষ্ট্য কখনোই তার বংশধরের মধ্যে যায় না, অর্থাৎ তার বংশধর কখনো লেজবিহীন বা কাটা লেজ নিয়ে জন্মায় না।
তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এই বিষয়টিও সব ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না। আবার অভাববোধ এবং প্রয়োজনের তাগিদে বিজ্ঞানী ল্যামার্ক যেমন কোনো অঙ্গ সৃষ্টির কথা বলেছেন, সেটিও সবসময় গ্রহণযোগ্য হয় না। যেমন মানুষের ক্ষেত্রে আমরা দেখেছি যে মানুষের অনেক আগে থেকেই উড়ার একটা পাখির মতো ডানার অভাববোধ বা উঠতে উঠতে পারার প্রচেষ্টা এরকম ছিল সবসময়, কিন্তু তার এই অভাববোধ বা প্রচেষ্টার কারণে পাখি কখনোই মানুষ কখনোই পাখির মতো উঠতে পারার মতো ডানা অর্জন করতে পারেনি, বা এটি কখনো সম্ভবও নয়। ফলে দেখা যাচ্ছে নানাভাবেই ল্যামার্কের মতবাদটি সব দিক থেকে গ্রহণযোগ্য হয় না। তারপরও বিজ্ঞানী ল্যামার্কের এই মতবাদটি বিবর্তন সম্পর্কে অন্যতম আলোচিত একটি মতবাদ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে বিজ্ঞানী ল্যামার্কের বিবর্তন সম্পর্কিত মতবাদ সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা ডারউইনিজম সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।